ভাই, 6 জন ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তা আমরা গতকাল দেখলাম যে গতকাল আমরা এখানে দেখলাম যে শেষ পর্যায়ে যেটা দেখলাম যে তুগলক বংশ যেটা ছিল আমাদের মানে এখানে এই যে ফকির বাদশাহ, এই যে ফকির বাদশাহ নাসিরুদ্দিন, মানে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এই সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ আমাদের খলজিদেরকে দূরাইয়া দিছে এখানে। খলজি যেই শাসক ইউজ খলজি বাহিনীটাকে পরাজিত করে উনি নাসিরুদ্দিন মাহমুদ শাহ, উনি হচ্ছে আপনার আহ, ওনার উনি হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের ছেলে নাসিরুদ্দিন মাহমুদ শাহ এসে বাংলা দখল করে ফেলছে, এবং তখন থেকে এই 1227 থেকে 1267 সাল পর্যন্ত বাংলা এই মামলুক শাসন চলছিল। তো এখন এই মামলুকদের মধ্যে অনেকজন শাসকই ছিল, এর মধ্যে এরা সবাই আপনার দিল্লির সালতানাতের প্রতিনিধি ছিল, মানে দিল্লি সালতানাতের থেকে নির্দিষ্ট করা শাসক ছিল, ওরা এসে বাংলা শাসন করত। তো এরপর এখানে এই মামলুকদের মধ্যে কেউ কেউ আবার বিদ্রোহ করছে, কেউ কেউ বিদ্রোহ করে নাই, মানে কখনো অধীন কখনো পরাধীন এইভাবে তারা আপনার শাসন কার্য চালাইতেছিল। তো ওই সময় আমরা এখানে এই যে তুগরিল একজনকে দেখলাম, যে তুগরিল হচ্ছে মামলুক তুর্কিদের সর্বশ্রেষ্ঠ ছিলেন মামলুক তুর্কিদের মধ্যে। এই তুগরিল উনি যে ছিল, উনি আবার একটু স্বাধীন চেতা হয়েছিল, তখন ওনাকে দমন করার জন্য নাসরুদ্দিন মোহাম্মদ বুগরা খান, উনি ছিল আবার এই নাসরুদ্দিন মোহাম্মদ বুগরা খানকে পাঠাইছে। কে পাঠাইছে? ওই যে গিয়াসুদ্দিন বলবন, যিনি ছিল দিল্লি সালতানাতের। তো দিল্লি সালতানাতের যে রাজা সুলতান, উনি ওনার পুত্র গিয়াসুদ্দিন মোহাম্মদ বুগরা খানকে পাঠাইছে এই এই যে যে মামলুক যেই শাসকদের ওই দাসদের মধ্যে যে তুগরিল, যে আপনার বাংলাকে স্বাধীনভাবে শাসন করতে চাচ্ছে, তাকে দমন করার জন্য। পরে সে তাকে দমন করলো, এবং এই নাসিরুদ্দিন মোহাম্মদ বুগরা খানের নাম অনুসারে বগুড়া জেলার নামকরণ করা হলো। এরপর আমরা দেখলাম সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। তো ওনার সময় বাংলায় একজন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি সিলেটের রাজা গৌর গোবিন্দকে উনি পরাজিত করে। এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে উনি বাংলায় আসেন। তো এরপরে এইভাবে তারপর আপনার আহ, এরপর শামসুদ্দিন ফিরোজ শাহ বা এই ধরনের মানে এরপর আপনার এই যে তুগলিকদের মানে কি বলে এটা মামলুকদের শাসন কিন্তু চলছিল। তো কোনো সময় বিভিন্ন এরপরে যেই ধরনের মামলুকরা ছিল, ওরা আসলে বা যেই ধরনের শাসকরা ছিল দাস বংশে যে সকল শাসকরা ছিল, ওরা আসলে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, এই জন্য ওদের সেই কাহিনীগুলা ইতিহাসে আসে নাই। তো এইভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিল্লির সুলতানদের প্রতিনিধিরা দাসরা এসে এসে এই বাংলা শাসন করলো। তো এরপর যখন আপনার দিল্লিতে যখন আপনার একটা ঘটনা ঘটলো, তো দিল্লিতে আমাদের সিংহাসনে বসলো একজন, ওই যে দুর্বল একজন ছিল, ওনার নাম যদি কি, ওই যে ওনার নাম হচ্ছে আপনার মোহাম্মদ বিন তুগলক। ওই সময় দিল্লির সিংহাসনে ছিল। তো মোহাম্মদ বিন তুগলকের সময় এখানে আপনার সোনারগাঁয়ের যেই শাসনকর্তা, যে এখানে আমরা দেখলাম যে মানে দিল্লির সালতানাতে যারা ছিল, ওরা বাংলাকে শাসন করার জন্য এখানে বাংলাকে তিনটা ভাগ করছিল। মানে এখানে তুগলক বংশের যারা ছিল, ওরা বাংলাটাকে শাসন করার জন্য এখানে তিনটা ভাগে শাসন হইতো এখানে। তো এই বাংলা ছিল তুগলক মানে দিল্লির তুগলক শাসিত যে রাজাদের মানে সুলতানদের অধীনস্থ। তো ওখানে বাংলার তিনটা অংশ ছিল, একটা হলো আপনার সোনারগাঁও, এটা শাসক ছিল আপনার বাহারাম খাঁ। আর সাতগাঁওয়ের শাসক ইয়াজউদ্দিন ইয়াহিয়া খান। আর এই যে লখনৌতি মানে গৌড়ের শাসক ছিল কদর খান। তো এখানে আমাদের এই যে শাসক সোনারগাঁয়ের শাসক বাহারাম খাঁ, উনি যখন মারা যায়, ওনার মৃত্যুর পরে ওনার যেই প্রধান শিলদাহ যে বলে মানে বর্ম রক্ষক যাকে বলে, উনি আপনার ওনার নাম ছিল ফকরা, মানে তাকে ফকরা বলে ডাকতে পারি। এই ফকরা সে একজন রাজকর্মচারী ছিল, সে ফুবুর মৃত্যুর পরে নিজেকে স্বাধীন ঘোষণা করে সে ফখরুদ্দিন মুবারক শাহ নাম ধারণ করে। তার মানে আগে ছিল ফকরা, মানুষের ফকরা ফকরা বলতো। পরে চিন্তা করলো এখন যদি সুলতান হই, এখন তো একটা নাম, এটা একটা নাম লাগে,
ওই জন্য সে আর বলতেছে আমাকে আর ফকরা বলা যাবে না, এখন থেকে আমাকে বলতে হবে ফখরুদ্দিন মুবারক শাহ। তো এই ফখরুদ্দিন মুবারক শাহ উনি অনেকটা স্বাধীনভাবে আপনার এই সোনারগাঁও, মানে যে পূর্ব বাংলার যে সোনারগাঁও, এই সোনারগাঁও সিংহাসনে বসছে এবং স্বাধীনভাবে উনি দেশ চালানো শুরু করে দিয়েছে। তো এইখানে এই ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, যে ফখরুদ্দিন মুবারক শাহ কি কি করলো আমরা একটু দেখি। তো ওনার একটা বড় অবদান ছিল যে উনি ওনার সময় মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা বাংলায় আসলো। তো ওনার সময় বাংলায় ইবনে বতুতা কত সালে আসছে? 1346 সালে। 1346 সালে আপনার ইবনে বতুতা বাংলায় আসছে, এসে ওই যে সিলেটে উনি গেলেন সিলেটে। সিলেটে যেই খান ওনার নাম হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে উনি, মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে দেখা করতে গেছেন ওই সময়। এই মোহাম্মদ মানে ইবনে বতুতা উনি 1346 সালে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে সোনারগাঁয়ে আসেন। ওনার গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রেহলা বা সফরনামা, এটা আগে বলছিলাম। তো এখন এখানে এই যে যখন সোনারগাঁয়ে যখন উনি শাসক ছিল, তো উনি কিন্তু শুধুমাত্র সোনারগাঁয়ের শাসকই ছিল, উনি চতুর্দিকে বাংলাকে কিন্তু বিস্তৃত করতে পারে নাই। তো ওনার সময় বিভিন্ন সময় তবে ওনার একটা উল্লেখযোগ্য একটা ঘটনা আছে। উনি আপনার চট্টগ্রাম যে অঞ্চলটা, মানে চট্টগ্রামের যে অঞ্চলটা, সেই অঞ্চলটা উনি আপনার মুক্ত করছে, মানে সর্বপ্রথম চট্টগ্রাম জয় করে উনি, যে আমি এখন যে জায়গায় বসে আছি এই জায়গাটাতে চট্টগ্রাম থেকে ওই যে আরাকান থেকে চট্টগ্রামটাকে উনি জয় করে। এবং উনি আপনার বিভিন্ন ধরনের মুদ্রা টুদ্রা প্রচলন করে, তবে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এই ছিল ওনার শাসন, মানে এই ছিল ওনার শাসন ব্যবস্থা। এবং দিল্লির সুলতানরা প্রথমে ওনাকে, মানে ওনার থেকে আপনার ইয়ে নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু উনি মোটামুটি সবকিছু প্রতিহত করতে পারে, মানে বাংলা ওই সময় স্বাধীনভাবেই চলছিল। তো আপনার ফখরুদ্দিন মোবারক শাহর পরে আমরা একটু সামনের দিকে যাই, এখানে স্ক্রিনশট দিয়ে নেন এটা। দেখেন এখান থেকে ভাই স্লাইড চেঞ্জ হয় নাই ভাই, এর আগেও চেঞ্জ হয় নাই মনে হয়। ওই বাংলার স্বাধীন সুলতান শাসন ভাই, ওটাই আছে ভাই, ওটাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর তাহলে আমি আবার আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার, ভাই এগুলো রেকর্ড হবে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে, এখন এখন রেকর্ড হচ্ছে। রেকর্ডটা আমি দিয়ে দিই তো, আছে কিছুক্ষণ আগে কয়েকটা আপনার লোড দিছিলাম। দেখেন, তো এখানে এই যে এই স্লাইডে দেখেন এই জায়গায় যে তথ্যগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। যে দিল্লির সুলতান সুলতানি যেই আমল ছিল সেটা হলো 1338 সালে ফখরুদ্দিন মুবারক শাহের নেতৃত্বে শুরু হয়। 1538 সাল পর্যন্ত প্রায় 200 বছর বাংলা শাসন করছিল। ওই সময় দিল্লির কোনো প্রভাব ছিল না। 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খান ওনার মৃত্যুর পরে তার যেই প্রধান বর্মরক্ষক যে ছিল তারপরে উনি নিজেকে ফখরুদ্দিন মুবারক শাহ বলল, মানে ঘোষণা দিল নিজের নাম। ফকরা দিয়ে তো আর ধরেন নবাব সুলতান হওয়া যায় না, এই জন্য নামটা একটু চেঞ্জ করলো। তো সোনারগাঁয়ের সিংহাসনে উনি বসলো। এরপর যে ফখরুদ্দিন মুবারক শাহের সময়, এখন আমরা একটু স্বাধীন সুলতানি আমল সম্বন্ধে একটু আমরা একটা দৃষ্টি দেই এখানে কি কি ছিল। তো বাংলা স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা হচ্ছে আপনার 1338 সালে, আর বাংলা স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে 1538 সালে। তো এবার বাংলার স্বাধীন সুলতান শাসকটি কি ছিল, শাসনটা কি ছিল 200 বছর। প্রতিষ্ঠাতা ছিল ফখরুদ্দিন মুবারক শাহ, আর প্রকৃত প্রতিষ্ঠা ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, ওনাকে নিয়ে আমরা পড়ব। শ্রেষ্ঠ শাসক ছিল আলাউদ্দিন হোসেন শাহ, আর এইবার হলো শেষ শাসক ছিল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। তো উনি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের নাতি, এই যে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। তো আর রাজধানী হচ্ছে আপনার সোনারগাঁও বা গৌড়। ওনাদের সবারই রাজধানী গৌড়তে ছিল, ম্যাক্সিমাম সময় গৌড়তেই ছিল। এবার এরপরে স্ক্রিনশট দেন ফখরুদ্দিন মুবারক শাহ। তো উনি শাসন করছে আপনার 1338 থেকে 1339 সাল পর্যন্ত, 49 পর্যন্ত। উনি হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে আহ, আপনার ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে বলেন তো, অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার প্রথম রাজাকে, প্রথম প্রথম স্বাধীন রাজাকে? শশাঙ্ক। হ্যাঁ, আমাদের শশাঙ্ক ভাই। শশাঙ্ক ভাই হচ্ছে আপনার স্বাধীন রাজা।
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর কথা আমরা পড়বো এখন। তো এরপরে ইলিয়াস শাহী বংশটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখি। তো দেখেন যে এখানে বলা হয়েছে যে সোনারগাঁয়ের যেই ফখরুদ্দিন মুবারক শাহ, মানে সোনারগাঁয়ের ফখরুদ্দিন মুবারক শাহ, মানে আমাদের এই যে ফকরা সাহেব, উনি স্বাধীন সুলতান ছিলেন। তখন লখনৌতির শাসনকর্তা ছিল আপনার সেখানকার সেনাপতি আলী মুবারক। তাহলে এখন এই আলী মুবারক আবার কিভাবে আসছে আমরা জানি যে, দেখেন আমরা ইলিয়াস শাহী বংশের গোড়াপত্তন কিভাবে করছে সেটা একটু বলি। আমরা জানি যে লখনৌতির শাসক ছিল শাসক কদর খান, মানে সোনারগাঁয়ের শাসক ছিল বাহরম খান, আর লখনৌতি ছিল কদর খান। এই কদর খানকে মানে এই মেরে ফেলছে। এই কদর খানকে এই যে আপনার ওনার নাম যেন কি বললাম এই মাত্র, সেটা হচ্ছে ওনার নাম হলো আলী হ্যাঁ মোবারক আলী শাহ। মুবারক। আলী মুবারক, এই আলী মুবারক এই কদর খানকে আপনার হ্যাঁ কদর খানকে মেরে ফেলছে। মারার পরে উনি নিজের নাম ধারণ করছে আলাউদ্দিন আলী শাহ। দেখছেন সবাই নাম চেঞ্জ করে ফেলে, আপনারা এখন একটা শাহ লাগিয়ে দিতে পারবেন নিজের সাথে। তাহলে আলাউদ্দিন আলী শাহ এই যে এই ঘোষণা, তারপরে উনি নিজেকে স্বাধীন ঘোষণা করে উনি মানে সিংহাসন চালু শুরু করলো, মানে সিংহাসন দখল করে উনি আপনার রাজ্য বিস্তার মানে রাজ্য শাসন শুরু করলো। তো ওনার রাজধানী উনি কি করছে, এই যে আলাউদ্দিন শাহ উনি লখনৌতি থেকে রাজধানী নিয়ে পান্ডুয়ায় নিয়ে গেছে বা ফিরোজাবাদে, এটা দরকার নাই। তো এখন এই যে আলাউদ্দিন আলী শাহ মানে আলী মুবারক, ওনার একজন দুধ ভাই ছিল, মানে দুধ ভাই তো বুঝেন ঠিক আছে, এই দুধ ভাই ছিল, তার নাম ছিল হাজী ইলিয়াস। এই হাজী ইলিয়াস কি করছে, তার দুধ ভাইকে নিহত, মানে তার আলী ইলিয়াসের কাছে এই আলাউদ্দিন শাহ নিহত হয়ে গেছে, মানে আলী শাহ আলী মুবারকারী সে নিহত হয়ে গেছে। এবং তাকে এই যে পরাজিত এবং নিহত হওয়ার পরে ইলিয়াস শাহী বংশ, এই ইলিয়াস শাহী বংশ বাংলা ইলিয়াস শাহী বংশ চলে আসছে। তার মানে তার দুধ ভাই আগে, দুধ ভাই ছিল আপনার আলী মুবারক শাহ, সে কদর শাহকে, লখনৌতির শাসক কদর শাহকে হত্যা করছে। এরপর তাকে আবার হত্যা করছে তার দুধ ভাই, সেই দুধ ভাইয়ের নামই হচ্ছে আপনার ওনার নাম হচ্ছে হাজী ইলিয়াস। এরপর যখন হাজী ইলিয়াস নিয়ে তো আর সে সিংহাসনে বসতে পারবে না, তখন সে তার নতুন নাম দিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, ওই যে একটা শাহ লাগিয়ে দিল। তো এরপর উনি এই রাজবংশ প্রতিষ্ঠা শুরু করেন, মানে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো আমরা এটাকে শামসুদ্দিন ইলিয়াস শাহী বংশ বলি। তো উনি এইভাবে শাসন করতে, তো উনি শামসুদ্দিন ইলিয়াস শাহ ওনার মানে উনি প্রথমে তো লখনৌতি দখল করলো, এরপর উনি সাতগাঁও দখল করলো। সাতগাঁও দখল করে উনি বিহার, উড়িষ্যা এবং যতগুলা অঞ্চল আছে বাংলার আশেপাশে, বিহার টিহার যা যা আছে সব কিছু একাধারে উনি দখল করা শুরু করে দিল। নিজের নামে নিজের নামে খুতবা পর্যন্ত দিল, মানে নিজের নামে খুতবা পাঠ হইতো, মুদ্রা ব্যবস্থা জারি করছে। তো এই যে এখন ওনার এই ধরনের অবস্থা দেখে, এইভাবে উনি ধরেন যে পুরা বাংলা তো উনি ধরেন যে সমস্ত অংশে ওনার সিংহাসন বিস্তার করলো, রাজ্য বিস্তার করলো। পরবর্তীতে এই যে সোনারগাঁয়ে ওই সময় বসে আছে কে, সোনারগাঁয়ে বসে আছে আপনার ওই যে গাজী শাহ, উনি হইল আপনার শামসুদ্দিন সরি ফখরুদ্দিন মুবারক শাহের ছেলে। ফখরুদ্দিন মুবারক শাহের ছেলে যে গাজী শাহ, পরে গাজী শাহের সাথে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে, তখন ইলিয়াস শাহ তো পুরা বাংলার ধরতে গেলে সোনারগাঁও ছাড়া সে পুরা বাংলার অধিপতি। তখন আর এই গাজী শাহ আর তার সাথে পারে নাই, পরে গাজী শাহ থেকে সে ক্ষমতা নিয়ে ফেলছে। তখন সে পুরা বাংলাটাকে শাসন করলো, মানে সমস্ত বাংলাকে তিনি নাম দিলেন মুলুকি বাংলা, মুলুকি বাংলা। তো এই যে তার যে অখণ্ড বাংলার নতুন নাম দিলেন এটাকে মুলুকি বাংলা বললো, বা এবং উনি নিজেকে বললো শাহী বাংলা। এখন প্রশ্ন আসতে পারে যে কোন সম্রাট নিজেদেরকে শাহী বাংলা বলছে, উনি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি গৌড়, সাতগাঁও, লখনৌতি সব কিছু এবং সোনারগাঁও সব কিছু দখল করে একসাথে উনি অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান, এবং ওনার আমলে পুরা বাংলা চলে আসছে। তো আমরা দেখলাম অবিভক্ত বাংলার প্রথম রাজা ছিল আপনার মানে শশাঙ্ক। আর এখানে দেখলাম অবিভক্ত বাংলার স্বাধীন, মানে অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন নরপতি, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন নরপতি। এখানে ফখরুদ্দিন মুবারক শাহ ছিল শুধু সোনারগাঁয়ের, ঠিক আছে, কিন্তু যখন অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন নরপতি এইভাবে বলবে, তখন আপনাকে এই যে ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইলিয়াস শাহের কথাই বলতে হবে। তো উনি ওই সময় তিনি রাজধানী গৌড় হতে পান্ডুয়ায় স্থানান্তরিত করছে ফখরুদ্দিন মুবারক শাহের সাথে।
তো এরপরে ফখরুদ্দিন মোবারক শাহের জি যেই, মুরাদ ভাই, হ্যাঁ বলেন। ভাই ওই যে বাংলার নাম ওই জান্নাতাবাদও কি উনি রাখছিলেন? না না, বাংলার নাম জান্নাতাবাদ আমরা আসবে সামনের দিকে, উনি রাখেন নাই, ঠিক আছে। হ্যাঁ, এটা উনি রাখেন নাই। তো এখন আমরা তিনি তিনি প্রথম স্বাধীন নরপতি, তিনি তিনি প্রথম নিজেকে বাংলার স্বাধীন নরপতি হিসেবে উপস্থাপন করছেন, এবং উনি যেই ফখরুদ্দিন মোবারক শাহ ছিল বাংলার স্বাধীনতা সূচনা করছে। মানে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং ওই যে বললাম যে উনি ওনার রাজত্বকালে সুফিদের যারা ছিল, সাধক যারা ছিল, ওদেরকে উনি অনেক সম্মান-টম্মান দিত। তো এই যে ওনার এত এই মানে প্রতিপত্তি দেখে ওই সময়ে দিল্লির সুলতান ছিল তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ। এই তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ এই খোঁজ খবর পাইলো, দেখলো যে উনি নিজের নামে খুতবা দিল, মুদ্রা জারি করলো, সারা বাংলা উনি দখল করে ফেলছে। পরে তার বিরুদ্ধে উনি একটা যুদ্ধ ঘোষণা করলো। তো যুদ্ধ ঘোষণা করার পরে এবার তো সুলতান ফিরোজ শাহ তুগলক উনি যখন এই বাংলায় আসলো, তখন ইলিয়াস শাহ উনি যুদ্ধ-টুদ্ধ বাদ দিয়ে উনি যেই মানে গৌড়ের একডালা যেই দুর্গ ছিল, দুর্গে আশ্রয় নিছে। তো যখন একডালা দুর্গে আশ্রয় নিছে, তখন ওখানে তো ওই সময় ওনাকে আর আক্রমণ করতে পারে নাই, ওটা খুব শক্তিশালী দুর্গ ছিল। পরে ওখান থেকে আপনার অনেকগুলা, যখন বর্ষাকাল চলে আসলো, যখন পূর্ব বাংলায় বর্ষা এরকম ঝড় বৃষ্টি দেইখা এখানে যে দিল্লির সুলতান ফিরোজ শাহ চিন্তা করলো, না একে আর পরাজিত করা যাবে না। পরে সে দিল্লিতে চলে গেল, আর ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ একডালা দুর্গ থেকে বের হয়ে আবার বাংলা শাসন করলো। তো দিল্লি বাহিনী একডালা দুর্গে জয় করতে না পারে সন্ধি করে উনি মানে ফিরে যায় দিল্লির যেই সুলতান ফিরোজ শাহের বাহিনী। এবং তিনি এই যে আমাদের সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আর একটা ঘটনা ঘটাইছে। তিনি ত্রিপুরার যেই রাজা রাজা যে আপনার রত্নফাকে তিনি মাণিক্য উপাধি দেন, এবং ত্রিপুরায় এখন পর্যন্ত রাজারা মাণিক্য উপাধি নিয়ে ভূষিত করে। তার মানে যে মাণিক্য উপাধি শুরু করছে এই সুলতান শামসুদ্দিন শাহ, ত্রিপুরার রাজারা এখনো নিজেদের নামের সাথে এই মাণিক্য উপাধিটা মানে নেয়, এবং এটা শামসুদ্দিন ইলিয়াস শাহ ওখানকার ত্রিপুরার রাজাদেরকে খুশি করার জন্য এটা দিল। তো এবং এই সময় তিনি বাংলার মানে সকল অঞ্চলের অধিবাসীকে বাঙালি বলে পরিচিত করেন। তাহলে দেখেন, যদি আমরা বলি যে আমরা যে পরস্পরকে বলি এই যে আমরা বাঙালি, তাহলে এই বাঙালির কনসেপ্টটা কোন জায়গা থেকে আসছে? এই যে বাঙালি আমরা যে পরিচয় দেই, এটা হচ্ছে ওই শামসুদ্দিন ইলিয়াস শাহ। উনি আমাদের মানে এই সময়ে সমস্ত বাংলা সকল লোকদেরকে উনি বাঙালি বলে পরিচিত করে, এবং শাহী বাংলা, এবং এটাকে কি বলা হয়? শাহী বাংলা। শাহী বাংলা। আর ওনাকে বলছে কি মানে উনি নিজেকে বলতো, মানে ওই সময় ভূখণ্ডটাকে বলা হয়তো মুলুকি বাংলা, আর উনি নিজেকে বলছে শাহী বাংলা, মানে বাংলার নরপতি উনি। আর এই সময় থেকে আমরা নিজেদেরকে বাঙালি হিসাবে পরিচয় দেই। তো এখানে শামসুদ্দিন ইলিয়াস শাহর মৃত্যুর পরে তার ছেলের নাম হচ্ছে সিকান্দার শাহ। খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে আমরা প্রেক্ষাপটটা বোঝার জন্য আমরা সিকান্দার শাহের সম্বন্ধে কিছুটা জানি। তো সিকান্দার শাহ হচ্ছে আপনার উনি একটা মসজিদ নির্মাণ করে, মানে মালদাহের বড় বিখ্যাত আদিনা মসজিদ যেটা, এটা উনি নির্মাণ করে। আর উনি হচ্ছে কোতোয়ালি দরজাও নির্মাণ করে। তার কোতোয়ালি দরজা আর একটা হচ্ছে আপনার আদিনা মসজিদ, এটা তার নির্মাণ, এটা সে নির্মাণ করে। তো এখানে এই যে আমাদের সিকান্দার আলী শাহ, উনিও পরে ওনার বাবার মতো উনিও একজন দক্ষ শাসক ছিল। তো ওনার সময়ও এই যে মানে শামসুদ্দিন ইলিয়াস শাহের পরের যেই শাসক তার ছেলে সুলতান সিকান্দার শাহ, ওনার সময় আবারও একবার অ্যাটাক দেয় ফিরোজ শাহ। ওই যে আগে যে অ্যাটাক করে করে বাংলা দখল করতে পারে নাই, পরে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক আবার উনি বাংলা আক্রমণ করে, কিন্তু ফিরোজ শাহ তুগলক আবারও তার পিতার মতো সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় নেয়, এবং উভয় পক্ষ আবার সন্ধি করে আবার উনি ফিরে যায়। তো ওই সময় ওই সময়ে এবার সন্ধি অনুযায়ী মানে সন্ধি করছে, এরপরে সন্ধিতে দিল্লির যেই আমাদের দিল্লির সুলতান যিনি ছিল ওই যে ফিরোজ শাহ তুগলক, উনি ওনার একজন লোককে সোনারগাঁয়ে শাসনকর্তা হিসাবে বসায়, কিন্তু উনি যখন চলে যায়, ফিরোজ শাহ তুগলক যাওয়ার পরে এই সিকান্দার শাহ আবার একডালা দুর্গ থেকে নেমে ওনার শাসককে দৌড়াই দিয়ে উনি আবার নিজে সেইভাবে বসে যায়। তো এইভাবেই চলতেছিল। তার মানে আমরা একটা বংশক্রমিক দেখলাম যে ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইলিয়াস শাহ উনি বাংলার প্রকৃত
মানে অবিভক্ত বাংলার বা প্রকৃত প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলার প্রকৃত প্রতিষ্ঠাতা। যদিও প্রতিষ্ঠা করছে ফখরুদ্দীন মুবারক শাহ, সোনারগাঁওটাকে স্বাধীন করছে উনি। এরপর কিন্তু পুরা বাংলার প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আমরা শামসুদ্দিন ইলিয়াস শাহকেই ধরি। তো পরে যেই ওনার যেই ছেলে সুলতান সিকান্দার শাহ, উনিও ওনার বাবার সিংহাসন বা বাবার রাজ্য উনি দখল করে রাখতে পারছে, ওইভাবে রাখতে পারছে। দিল্লির প্রভাব এখানে ততটা ছিল না। তো এরপর তার এই যে সিকান্দার শাহের মৃত্যুর পর তার ছেলে, নাম হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ। এই গিয়াসুদ্দিন আজম শাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই গিয়াসুদ্দিন আজম শাহ ছিল একদম ওই সময়ের শামসুদ্দিন ইলিয়াস শাহের পরের উল্লেখযোগ্য শাসক। কিন্তু তার বাবা সুলতান সিকান্দার শাহ উনি খুব একটা উল্লেখযোগ্য ছিল না। কিন্তু ওনারা শামসুদ্দিন ইলিয়াস শাহ আর হলো সিকান্দার শাহ, এই দুজন কিন্তু রাজ্য বিস্তার করছে। কিন্তু গিয়াসুদ্দিন আজম শাহ রাজ্য অতটা বিস্তার করে নাই, কিন্তু উনি ছিল জ্ঞানী গুণীদের অনেক ভালো সাধক। মানে জ্ঞানী, ওনার সময়ে ওনার রাজ দরবারে জ্ঞানী গুণীরা এসে আপনার আহ, উনি জ্ঞানী গুণীরা এসে ওনার নাম, ওনার যেই কি বলে যে ওনার ভাই সম্মান ভাই বৃদ্ধি করত। লাইটটা চেঞ্জ হয়ে গেল। আমি এতক্ষণ পর্যন্ত সব স্লাইড না দেখেই বলছি, বুঝছেন, স্লাইডের বাইরে। এখন দেখেন শামসুদ্দিন ইলিয়াস শাহ দেখতেছেন, গিয়াসুদ্দিন আজম শাহ, শামসুদ্দিন গিয়ে ইলিয়াস। জি ভাই। ভাই গিয়াসউদ্দিন আজম শাহটা একটু উপরে নেন ভাই, ও আচ্ছা, তাহলে সবার উপরে রাখেন ভাই। হ্যাঁ, তাহলে ওই চেঞ্জ আসলেই হয় নাই, আমি আবার নিয়ে আসতেছি। হয়েছে তো মনে হয় ভাই। হ্যাঁ হয়েছে। ওই গিয়াসউদ্দিন আজম শাহটা বললাম যে ভাই একদম উপরে ওঠান ভাই, না, আমি উপরে উঠাইছি কিন্তু আপনারা দেখেন নাই, এই জন্যই। মানে একদম উপরে ভাই, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ছিল মনে হয়। আমি উঠাইছি তো, কিন্তু আপনারা দেখেন নাই, এই জন্য আবার চেঞ্জ করে আবার নিয়ে আসছি। এই দেখেন। তো এই হলো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওনার স্ক্রিনশট দেন, এরপর একটা দেখেন। ওনাকে শাহী বাংলা বলতো। ভাই গিয়ে নামটা যে এটা একটু আরেকটু করে করে। আচ্ছা, এখন তো দেখেন, এরপরে আমরা এই যে সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর তার ছেলে গিয়াসুদ্দিন আজম শাহ বাংলা সিংহাসনে বসেন। উনি খুব একটা যুদ্ধ বিগ্রহ করে নাই, কিন্তু গিয়াসুদ্দিন আজম শাহ তার দাদা এবং বাবা মানে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং আপনার সুলতান সিকান্দার শাহ, ওনারা যেইভাবে আপনার রাজ্যটা বিস্তার করছিল, উনি ঠিক সেটাকে সেইভাবে ধরে রাখতে পারছিল অন্যভাবে। তো ওনার সময় উনি কি করলো, অনেকগুলা কাজ করছে। প্রথম হচ্ছে যে পারস্যের কবি হাফিজের সাথে তার একটা কি ছিল, পত্র বিনিময় ছিল। এবং উনি আহ, শাহ মোহাম্মদ সগির, ওনার সময় শাহ মোহাম্মদ সগির যে ইউসুফ জুলেখা সম্পন্ন করে, তার মানে ইউসুফ জুলেখা লেখার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দান করছে এই গিয়াসুদ্দিন আজম শাহ। তারপরে উনি জৈনপুরের রাজা খান জাহানের সাথে তিনি অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলছে। ওনার সময়ে একজন চীনা পরিব্রাজক আসে, বলেন তো কে, মনে আছে? ওনার সময়, গিয়াসউদ্দিন হ্যাঁ ওনার সময়, আজম শাহর আমলে। ওনার সময় একজন চীনা পরিব্রাজক আসার কথা তো, আমরা তো সেভাবেই পড়ছি। হ্যাঁ, পরিব্রাজক আসছে তো, এটা এখানে নাই। ওনার সময় একজন চীনা পরিব্রাজক আসছে, মা হুয়ান আসছে। তাহলে বলেন, মাহুয়ান হ্যাঁ তাহলে বলেন তো ফা হুয়েন কখন আসছে? ফা হিয়েন, মা হুয়েন আসছে গিয়াসউদ্দিন আজম শাহের সময়। তাহলে ফা হিয়েন কখন আসছে? মুরগির আমলে মনে হয় ফাহিম। চন্দ্রগুপ্ত মৌর্য। ফা হিয়েন আসছে ভাই চন্দ্রগুপ্ত ভাই, দ্বিতীয় প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা জি ভাই, দ্বিতীয় বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত। ওই যে যার নবরত্ন সভা ছিল। তার মানে ফা হিয়েন আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, আর মা হুয়েন আসছে গিয়াসউদ্দিন আজম শাহের সময়। তো উনি ছিল চীনের, হ্যাঁ হ্যাঁ, চীনের রাজবংশের ছিল এই ফা ফা হিয়েন। আরেকজন উনি আসছিল হ্যাঁ হর্ষবর্ধনের সময় মনে হয়। হিউয়েন সাং হ্যাঁ, আরেকজন হিউয়েন আছে। সাং, এই উনি হলো সাং বংশের
ছিল ওই সময় শান বংশ, ওই সময় চায়নাতে শাং বংশ রাজ্য বিস্তার রাজা ছিল ওদের বংশ, ওই বংশ থেকে আসছে। এই ইয়াং শাং আসছে হর্ষবর্ধনের সময়। আর ফাহিয়ান আসছে আপনার এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, সরি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আর চন্দ্রগুপ্ত মৌর্যর সময় আসছে মেগাস্তিনিস, ওই যে ইন্ডিকা লেখছে। আর আর মাহুয়ান আসছে গিয়াসুদ্দিন আজম শাহের সময়। তার একজন সহযোগী ছিল, তার নাম হইল গংজেন। গংজেন ছিল তার সহযোগী। সে সে হুম, আচ্ছা এতটুকুই জানলে হবে। দেখছেন তথ্য অনেক হয়ে গেছে এখন। এটা মনে হয় একমাত্র মুসলিম উনি। হ্যাঁ মাহুয়ান উনি মুসলিম। মাহুয়ান এই যে মাহুয়েন শোনেন, মাহুয়েন মানে কি, আমরা যেমন মোহাম্মদ বলি না মোহাম্মদ, আর মা মানে ওখানে ওনারও মোহাম্মদ, ওখানে মা দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, বুঝছেন? আমরা তো মৌকার মৌ দিয়ে লিখি, ওরা মা দিয়ে লেখে। উনি একজন মুসলিম। এই যে মাহুয়েন উনি হলো মুসলিম, বুঝছেন? আর ফাহিয়েন ওরা তো হইলো চায়নার যে বুদ্ধ টুদ্ধ ওরা, ঠিক আছে? তো মাহুয়েন হইলো মুসলিম। একটা ভালো একটা জিনিস মনে করে দিয়েছেন। তো এরপর আমরা গিয়াসুদ্দিন আজম শাহ নিয়ে বলতেছি আরে। তো গিয়াসুদ্দিন আজম শাহের সময় আমরা দেখলাম হাফিজের সাথে পত্র বিনিময় হইতো। শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা লিখছিল। তার সময় একজন চাইনা পরিব্রাজক মা হুয়েন আসছে এবং উনি মুসলিম। খুব সুন্দরভাবে মনে রাখা যাবে, কারণ গিয়াসুদ্দিনও মুসলিম, তার সাথে মুসলিমই আসছে মা হুয়েন, ঠিক আছে? আর ফাহিয়েন তাহলে আসছে চন্দ্রগুপ্তের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ঠিক আছে? তখন এইভাবে খুব ভালোভাবে মনে থাকবে এটা। আনুষঙ্গিক বিষয়গুলা মাথায় থাকলে একটু মনে রাখতে সহযোগিতা হয়। তো সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন ন্যায় বিচারক ছিলেন। তাকে রিয়াজুস সালে কি সালাতিন গ্রন্থে তার ন্যায় বিচারক সম্বন্ধে অনেক মানে উল্লেখযোগ্য পাওয়া যায়। তার মানে গোলাম হোসেন সেলিম জায়েদপুরি কর্তৃক রচিত, তাহলে গোলাম হোসেন সেলিম জায়েদপুরি কর্তৃক রচিত রিয়াজ উস কি এটা কি সালাতিন, রিয়াজ উস সালাতিন গ্রন্থে এই যে ন্যায় বিচারকের কথা বর্ণনা করা যায়, ঠিক আছে? এই গিয়াসুদ্দিন আজম শাহের এটা কি ন্যায় বিচারক, আমরা যে একবার মানে ন্যায় বিচারকের গঠন তো অনেকগুলাই আছে, যাই হোক যে কোনো একটা হবে, এখন পুরোপুরি মনে নেই। তো এখানে শামসুদ্দিন, এখানে আমাদের গিয়াসুদ্দিন আজম শাহ খুব গুরুত্বপূর্ণ আমাদের। তো এরপর এবার বললো মহারাজা হ্যাঁ, এরপর আমরা মহারাজা গণেশ নিয়ে একটু বলবো। আচ্ছা, তো এরপর আমরা একটু সামনের দিকে যাই। তো এই সময় ইউসুফ জুলেখা নিয়ে তো বললামই। তো মহারাজা গণেশ এবং সে কিভাবে আসলো দেখেন। তো গণেশ ছিল আপনার এই যে যেই পূর্ব বাংলার একটা শক্তিধর রাজবংশের লোক, এবং ওই সময় সে ছোট ছোট কিছু রাজ্য সে ওই সময় শাসন করত, ছোট ছোট এলাকা, সে কিছু কিছু ছোট ছোট এলাকা শাসন করত। তো এখন সাধারণভাবে বলা হয়, বলে থাকে যে বাংলার ইতিহাসে 200 বছর ধরে আমরা মুসলিমরা শাসন করছিল, কিন্তু এর মাঝখানে একটা ঘটনা ঘটছিল। মানে গিয়াসুদ্দিন আজম শাহের মৃত্যুর পর তার পুত্র এই যে সাইফুদ্দিন আজম শাহ সিংহাসনে বসেন, কিন্তু অভিজাতদের মধ্যে এটা নিয়ে একটা চক্রান্ত দেখা যায়। মানে অমাত্যরা এই যে গিয়াসুদ্দিন আজম শাহের যে ছেলে সাইফুদ্দিন আজম শাহ, তার সাথে একটা দ্বন্দ্ব করে, প্রাসাদ ষড়যন্ত্র বলে এটাকে। তো এরপর তার কৃতদাস যে শিহাবুদ্দিনের হাতে তিনি নিহত হন। এই যে মানে গিয়াসুদ্দিন আজম শাহের ছেলে সাইফুদ্দিন আজম শাহ, সে তার কৃতদাসের হাতে নিহত হন। এই ঘটনা আমরা অনেকবার দেখি যে কৃতদাসরা এরকম মেরে ফেলে। তো তার যে কৃতদাস, সেই কৃতদাস শিহাবুদ্দিন বাইজিদ শাহ, মানে সে নিহত হওয়ার পর সে নিজেকে বলতেছে তার ফুফুকে মাইরা সাইফুদ্দিন আজম শাহকে মেরে সে বলতেছে আমি এখন বাংলার শাহ, মানে শিহাবুদ্দিন আজম শাহ হয়েছে। ওই যে বললাম সবগুলা মাইরা শাহ উপাধি ধারণ করে। কিন্তু কিন্তু 2 বছরের মাথায় ষড়যন্ত্রকারীদের হাতে সেও নিহত হন। এই সুযোগে ওই যে রাজা গণেশ, অভিজাত রাজবংশের রাজা গণেশ, সে এসে রাজ্য দখল করে ফেলে। দখল করে সে তার নিজের সাম্রাজ্য বিস্তার করে, এবং ওই সময় সে হিন্দু, এখন তলে বাংলার সিংহাসন কোথায় চলে যায়? হিন্দুদের হাতে। এইবার তারা এই বাংলার বিভিন্ন সুফি সাধক যারা আছে, জ্ঞানী গুণী যারা আছে, ওদের সবাইকে হত্যা করা শুরু করে দেয়। তখন তো গণেশ অনেক সুফি সাধককে হত্যা করেন মুসলমানদের রক্ষা করার জন্য। দরবেশদের নেতা, যে সুফিদের নেতা নূর কুতুবুল আলম জৈনপুরী, তো
তো ওনার নাম হলো নূর কুতুবুল আলম। জৈনপুরে নূর কুতুবুল আলম, এই নূর কুতুবুল আলম উনি জৈনপুরের যেই সুলতান ইব্রাহিম শর্কী। তাহলে দেখেন যে মানে যখন রাজা গণেশ এই হত্যাযজ্ঞ চালাইতেছে, তখন একজন দরবেশদের নেতা নূর কুতুবুল আলম উনি জৈনপুরের যেই শাসক সুলতান ইব্রাহিম শর্কীর নিকট আবেদন জানায়। তখন এই ইব্রাহিম শর্কী সসৈন্য মানে সৈন্য দল নিয়ে বাংলায় যখন উপস্থিত হয়, তখন গণেশ ভয় পায়। ভয় পায়া ওই ইব্রাহিম শর্কীর সাথে সে আত্মসমর্পণ করে করে একটা সন্ধি করে। আপোস করে বলছে তার ছেলে যে যদু নারায়ণ, তার নাম হলো যদু নারায়ণ, এই যদু নারায়ণকে ইসলাম ধর্মে নিয়ে আসবে এবং সেই হবে, তার হাতে ক্ষমতা ছাড়া দিয়া রাজা গণেশ চলে যাবে। পরে তার প্রাণ রক্ষা করার জন্য সে তার ছেলে যদু নারায়ণকে ইসলাম ধর্মে নিয়ে আসে এবং তার নাম হয় কি জালালউদ্দিন মাহমুদ শাহ। এখন বলেন, বাংলাতে আমরা পড়ছি, এই জালালউদ্দিন মাহমুদ শাহের পৃষ্ঠপোষকতায় কি হয় বলেন? কোন কোন গ্রন্থটা অনুবাদ হয় মনে আছে? মনে আছে নাকি ভুলে গেছেন? কার মনে আছে দেখি, বলেন দেখি। কানেক্ট করে ভাই করে একটু পড়বেন। দেন, হ্যাঁ, একটু ক্লু দেন। এখন ক্লু দেওয়া যাবে না, তো একটা অনুবাদ গ্রন্থ। ওই যে আমাদের ইয়ে আছে না, ওনার নাম কি, রাইট পৃষ্ঠপোষক কে? নিউজ এটা। জালালউদ্দিন জালালউদ্দিন মাহমুদ শাহের আমলে কৃত্তিবাস ওঝা রামায়ণ ইয়া করছে। তাহলে জালালউদ্দিন মাহমুদ শাহের আমলে কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখছে। এখন আমি কি বললাম, জালালউদ্দিন মাহমুদ শাহের আগের নাম ছিল কি যদু নারায়ণ আর রামায়ণ, দেখছেন মিলতেছে, যদু নারায়ণ আর হইলো রামায়ণ, মানে তার আগের নাম ছিল যদু নারায়ণ। পরে উনি মুসলমান ধর্ম গ্রহণ করছে, মানে তার বাপ বিপদে পড়িয়া তাকে মুসলমান বানাইছে, জালালউদ্দিন মাহমুদ শাহ তার নাম। তো এই জালালউদ্দিন মাহমুদ শাহ কৃত্তিবাস ওঝাকে বলছে যে সমস্যা নাই, তুমি রামায়ণের কি বাংলা করো। তো এই রামায়ণের বাংলা করে সে কি নাম দিছে বলেন? এইবার তো বলবেন কি নাম দিছে। কৃত্তিবাসের যে রামায়ণ, সেই রামায়ণের নাম কি? শ্রীরামের পাঁচালী, সব ভুলে গেছেন আগে রে। শ্রীরামের পাঁচালী। কৃত্তিবাস ওঝার যেই রামায়ণটা লিখছে, রামায়ণ অনুবাদ করছে, সেটার নাম হচ্ছে শ্রীরামের পাঁচালী। আর হ্যাঁ, আর এইটা হচ্ছে পৃষ্ঠপোষকতা করতেছে জালালউদ্দিন মাহমুদ শাহ। হুম, জালালউদ্দিন মাহমুদ শাহ নাকি, হ্যাঁ এটাই তো। তাহলে জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার আদি নাম ছিল যদু নারায়ণ, এবং তার সময় কৃত্তিবাস ওঝা আপনার রামায়ণ লেখছে, রামায়ণকে অনুবাদ করছে। তার রামায়ণের নাম ছিল শ্রীরামের পাঁচালী। তো এরপর যখন ইব্রাহিম শর্কী যখন চলে গেলেন, তখন রাজা গণেশ নিজেকে নিরাপদ ঘোষণা করছে, মনে করছে আমি তো নিরাপদ। তখন তার আপনার ইব্রাহিম শর্কী আর নাই। তখন সে কি করলো, তার যেই তার ছেলেকে আবার হিন্দু ধর্মে ফিরে আনার জন্য মহা একটা যজ্ঞ করছে। যজ্ঞ করে ওই যে কি বলে গোবর টোবর খাওয়ায় নাকি হিন্দু ধর্মের মধ্যে আনে, আবার এই গোবর দিয়ে গোসল টোসল করে টরে বহুত আচার অনুষ্ঠান কইরা এই তাকে আবার কি করছে, মানে ছেলের কে আবার হিন্দু ধর্মে ফিরে আনে। এরপর গণেশ 1418 সালে মৃত্যুবরণ করেন। তো রাজা গণেশ, তার মানে দেখেন আবার ক্ষমতা গণেশের কাছে চলে গেছে দ্বিতীয়বার। রাজা গণেশের মৃত্যুর পর হিন্দু অমাত্যগণ গণেশের পুত্র মহেন্দ্রদেবকে, তার যেই গণেশের আরেক ছেলে মহেন্দ্রদেবকে, হিন্দু অমাত্যগণরা এই কাজ করছে, মানে মহেন্দ্রদেবকে সিংহাসনে বসান। তো হিন্দুরা ওই সময় বাংলার ওই যে বললাম মুসলমান শাসকরা, ওরা হিন্দুদেরকে ওইভাবে আসলে নির্যাতন করে নাই, মানে তাদেরকে পৃষ্ঠপোষকতা দান করে তাদেরকে আবার বিভিন্ন জায়গায় অমাত্য হিসাবে বসাইছে, মানে পাওয়ারফুল জায়গায় হিন্দুরা ছিল, বুঝছেন? বিভিন্ন সময় মানে ওরা বিভেদ সৃষ্টি না করে এটাকে ছিল। এখন হিন্দুরা মাঝে মাঝে এই সুযোগটা নিয়েছে যে
তারা আবার কি করছে, এই যে মানে দেখেন যে রাজা গণেশকে সিংহাসনে নিয়ে আসছে। আবার আপনার হিন্দু অমাত্যগণরা যখন গণেশের মৃত্যুর পরে তার ছেলে পুত্র মহেন্দ্রদেবকে সিংহাসনে বসান, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই মহেন্দ্রদেবকে অপসারণ করে জালালউদ্দিন দ্বিতীয়বার তার সিংহাসন আহরণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, ইতিহাস থেকে দেখা যাচ্ছে জালালউদ্দিন যখন মুসলিম হয়েছে তখন সেই ভিতরে মনে মনে আর হিন্দু হয় নাই। তাকে যদিও জোর করে হিন্দু বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই হিন্দু হয় না, কারণ তার যেই ছেলে, এই ছেলের নামও কিন্তু মুসলিম, মানে সে ছেলেও কিন্তু মুসলিম। তো এই পর্যায়ে তিনি একটানা কিছুদিন ধরে প্রায় 1431 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। এবং এই সুযোগ্য শাসকের সময় বাংলায় রাজ্য সীমা অনেক বৃদ্ধি পাইছে। তো এরপর তিনি তার এই যে এখন যেই আমাদের যেই জালালউদ্দিন মোহাম্মদ শাহ, ঠিক আছে, গণেশের মৃত্যুর পর তার ছেলে, তার ভাই যখন সিংহাসনে বসছে, সে তার ভাইকে সরাইয়া সে নিজেই বসে গেছে। এখন তখন থেকে তার না, ওই যে যদুনারায়ণ না বলে তাকে জালালউদ্দিন মোহাম্মদ শাহী বলা হইতো। এবং উনি দীর্ঘদিন বাংলা শাসন করছে। ওনার পরে ওনার একজন ছেলে, তার ছেলের নাম হইল আপনার শামসুদ্দিন আহমদ শাহ, সেও আবার সিংহাসনে বসছে। এই শামসুদ্দিন আহমদ শাহ অমাত্য বর্গের ষড়যন্ত্র, মানে শামসুদ্দিন আহমদ শাহকে যে অমাত্য মানে রাজকর্মচারীরা, মানে ওই যে মানে জালালউদ্দিন মাহমুদ শাহের ছেলে শামসুদ্দিন আহমদ শাহ, উনি যখন বাংলা সিংহাসনে বসছে, তখন অমাত্যরা আবার ষড়যন্ত্র শুরু করছে। আবারও দুইজন কৃতদাস, আপনার সাদি খান আর একটা হচ্ছে নাসির খান, এই দুইজন মিলে আবার ওই যে জালালউদ্দিন মাহমুদ শাহের ছেলে নাসিরউদ্দিন আহমদ শাহ, ওনাকে আবার হত্যা করছে। হত্যা করার ফলে রাজা গণেশের যে রাজবংশটা, সেটা প্রায় 30 বছর ধরে তাদের 30 বছরের শাসন অবসান ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, রাজা গণেশের বংশধররা 30 বছর শাসন করছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমাদের এই যে জালালউদ্দিন মুহাম্মদ শাহ, ওনার শাসনটাকে তো মুসলিম শাসন ধরা যায়, কারণ হচ্ছে যে উনি তো মুসলিম ছিল, এবং উনি যে পুরোপুরি মুসলিমই ছিল, সেটার উদাহরণ হচ্ছে তার ছেলে শামসুদ্দিন আহমদ শাহ, মানে তার ছেলের নাম কিন্তু শামসুদ্দিন আহমদ শাহই রাখছে। তো যাই হোক, এরপরে হচ্ছে, তো শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পরে